আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে জোর করে, অপহরণ করে, কিডন্যাপ করে বা ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে কোনো সাদা কাগজে বা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত হচ্ছে সাদা কাগজে যদি স্বাক্ষর নিয়ে যায় সেটা আসলে ওইভাবে আইনগত ভিত্তি থাকে না। আজকের দিনে ৳৩০০ স্ট্যাম্পের নিচে সাধারণত কোনো কাজ ওইভাবে করা হয়ে থাকে না। সব কাজ করতে গেলে মিনিমাম ৳৩০০ স্ট্যাম্পের প্রয়োজন হয়। তারপরও যদি কেউ আপনার কাছ থেকে ধরেন একটা পৃষ্ঠায় ৳১০০ একটা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে চলে গেল, ঠিক আছে? অথবা আপনাকে যে কোনো ওয়েতে করে নিয়ে চলে, তখন কি করতে পারে সে আপনার বিরুদ্ধে? আমি পার্সোনাল একটা কেস নিয়ে বলি। এক হাসব্যান্ড তার ওয়াইফকে জাস্ট বলছে যে একটা জায়গায় সাক্ষী হতে হবে, এটা বলে তার কাছ থেকে ৳১০০ ৩টা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। একদম ব্ল্যাংক স্ট্যাম্প ছিল। পরবর্তীতে জানা যায় যে ৬ মাস কি ১ বছর পর তাদের মধ্যে তালাক হয়। আর ওই স্ট্যাম্পটার মধ্যেই সে দেনমোহরের যে টাকাটা বকেয়া ছিল, এই বকেয়ার পুরো টাকাটা সে তার স্ত্রীকে পরিশোধ করেছে এবং স্ত্রী বুঝে পেয়েছে। এই বিষয়ে একটা অঙ্গীকারনামা লিখে ওই সাদা যে স্ট্যাম্পটা ছিল, মানে ব্ল্যাংক, ওই স্ট্যাম্পটার মধ্যে প্রিন্ট করে ফেলে। যার ফলে যখন ওই বিষয়টা নিয়ে বিরোধ দেখা দেয়, তখন ও বলতেছে যে অলরেডি আমি আমার স্ত্রীকে বিলম্বিত দেনমোহর যেটা ছিল সেটা আমি পরিশোধ করে ফেলেছি। তখন দেখা গেল যে সত্যি সত্যি তার কাছে স্ট্যাম্প আছে এবং স্ট্যাম্পে তার স্ত্রীর স্বাক্ষর আছে। তার স্ত্রী তখন মাথায়ও নাই যে সে কখন এটা স্বাক্ষর করছে, বাট পরবর্তীতে অনেকদিন চিন্তা করার পরে তার মনে পড়লো যে হ্যাঁ, এই স্ট্যাম্পটা সে কোনো এক সময় কোনো একটা কাজে, তার কোনো একটা কাজে সাক্ষীর কথা বলে স্বাক্ষরটা নিয়েছিল। এটা স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলির অনেক লোকে এই স্ট্যাম্পে কোথায় স্বাক্ষর করতে হবে, কেন স্বাক্ষর করতে হবে বুঝে না। আর যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বলবৎ, তখন তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে কেউ সন্দেহ পোষণ করে না। এখন এটা তো গেলে স্বামী স্ত্রীর বিষয়। এইসব বিষয়ে আপনারা সাবধান থাকবেন। কেউ যদি আপনার কাছ থেকে এই ধরনের জিনিস লিখিয়ে নেয়, তখন সে তার মন মতো কথা লিখতে পারে। ধরুন আপনার কাছ থেকে আপনার কোনো একটা বন্ধু বলেছে এখানে একটা স্বাক্ষর দে, আমার এখানে সাক্ষী প্রয়োজন আছে। আপনি স্বাক্ষর দিলেন, পরবর্তীতে সে লিখলো, আপনার কাছ থেকে সে ৳১০,০০,০০০ পাবে। কারণ ৳১০,০০,০০০ আপনি স্ট্যাম্প করে আপনার কাছ থেকে নিয়েছেন। তখন কিন্তু আপনি আইনগতভাবে ওই টাকাটা দিতে বাধ্য। হ্যাঁ, আপনি প্রতারণা বা আপনার অনেকগুলো জিনিস আপনি আপনার ডিফেন্সে বলতে পারেন। কিন্তু আপনি কেন শুধু একটা জটিলতার মধ্যে পড়বেন? তো আইন জানাটা এই কারণে হচ্ছে ইম্পর্টেন্ট। আর কোনো স্ট্যাম্পে আপনাকে যদি কেউ স্বাক্ষর দিতে বলে, আপনি আগে স্ট্যাম্পে কি লিখা আছে সেটা আগে একবার অবশ্যই পড়বেন। যদি বাংলায় হয় নিজে পড়তে পারেন, অবশ্যই পড়বেন। যদি ইংরেজি হয় নিজে পড়তে পারেন, তাও পড়বেন। যদি পড়তে না পারেন, কাউকে দিয়ে পড়াবেন। তারপরে স্বাক্ষর করবেন। এর আগে স্বাক্ষর করবেন না। ঠিক আছে? এখন ধরুন কেউ একজন আপনার কাছ থেকে এরকম ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে চলে গেছে। জোর করে হোক, ভুল বুঝিয়ে হোক, এখন আপনার মনে পড়ছে বা এই ভিডিওটা দেখতে দেখতে আপনার মনে পড়লো কেউ না কেউ আপনার কাছ থেকে এইভাবে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছিল। সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন আপনার করণীয় হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল থানাতে এই বিষয়ে একটা জিডি করবেন। যে কে এবং কখন কত টাকার স্ট্যাম্প, যতটুকু আপনার মনে পড়ে আপনি বলবেন। পাশাপাশি এটার জন্য একটা তল্লাশির মামলা করা যায়, করে যার কাছে স্ট্যাম্পটা ছিল তার কাছ থেকে স্ট্যাম্পগুলা উদ্ধার করে আনতে হবে। আমরা যেরকম কোনো ডকুমেন্টস কেউ যদি লুকায় রাখে আমাদের কাছ থেকে নিয়ে, যেভাবে তল্লাশি দিয়ে সেটা নিয়ে আসতে পারি, সেম একইভাবে এটাও আমরা করতে পারি। পাশাপাশি এটা যদি আপনাকে অপহরণ বা কিডন্যাপ করে করানো হয়, তাহলে আপনি বাড়তি অপহরণের মামলাও তার বিরুদ্ধে দায়ের করতে পারবেন। আর যদি অপহরণ না হয়, জাস্ট আপনাকে ভুল বুঝিয়ে বা যে কোনোভাবে হোক ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখে, সেক্ষেত্রে আপনি ওইটা তল্লাশির জন্য অবশ্যই মামলা করতে পারবেন। কিন্তু এর আগে আপনি জিডি করে রাখবেন, যাতে এর মধ্যেও সে যদি কোনো পদক্ষেপ নিয়ে ফেলে আপনার বিরুদ্ধে, এই স্ট্যাম্পে আপনি স্বাক্ষর দিয়ে ওর কাছ থেকে টাকা নিছেন, এটা যাতে করতে না পারে, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল জিডি করে রাখবেন। আর এই টাইপের কেস যদিও কম হয়, এখনকার দিনে অপহরণ করে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, এটা খুব কমই হয়, খুব রেয়ার কেস। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে বিশ্বাসের মধ্যে রেখে এই কাজগুলো করানো হয় বেশি। এ কারণে কারো কোথাও স্বাক্ষর দিতে বললে সেটা না বুঝে না পড়ে স্বাক্ষর করবেন না। রিসেন্ট আরেকটা কেসের কথা বলি। একটা লোক ব্যাংকে লোন নিবে। লোন নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টারের প্রয়োজন হয়। একজনকে বলল যে তুমি এখানে একটা স্বাক্ষর দাও। সে পড়াশোনা করতে পারে না, সে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, কিন্তু সে পড়ালেখা জানে না। এবং ব্যাংকে লোন নিলে ম্যাক্সিমাম ডকুমেন্টস কিন্তু নর্মালি ইংলিশেই থাকে। ঠিক আছে? সে বললো কোথায় স্বাক্ষর করতে হবে, এখানে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করলো, স্বাক্ষর করার পরে দেখা গেল যে কয়েক বছর পরে, এই স্বাক্ষরটা করছে সে আজ থেকে আরো 4-5 বছর আগে, অলরেডি লোনটা ডিফল্ট হয়ে গেছে। অর্থ ঋণ আদালতে মামলা হয়েছে, ওইটার রায় হয়েছে, অর্থ জারিতে মামলা হলো। এখন কিছুদিন আগে যে লোক ঋণ নিয়েছে সে কিন্তু নাই এখন আর শহরে, ঢাকা শহরে সে আর নাই। কিন্তু যে গ্যারান্টার হয়েছিল তাকে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তার বক্তব্য হচ্ছে আমি তো 1 টাকাও নিই না, এবং উনি যে টাকার জন্য এখানে স্ট্যাম্পে স্বাক্ষর, এই ডকুমেন্টসে স্বাক্ষর করতে বলছে সেটা আমি জানতামও না। আমাকে শুধু বলছে এখানে স্বাক্ষর করো, এটা সাক্ষী থাকা লাগবে। আমরা কিন্তু এরকম স্বাক্ষর অ্যাভেলেবেল করি ব্যবসায়ীরা। কারণ হচ্ছে ধরুন দোকানের ডিড হবে, চুক্তিপত্র হবে, 2 বছর একটা ডিড, ওইখানে স্বাক্ষর করে অনেকে। ঠিক আছে, আমি সাক্ষী থাকলাম। কিন্তু এই যে এটা কোন সাক্ষী থাকতেছেন আপনি,
এটা কিন্তু আপনি বুঝছেন নাই। তো ব্যাংকের গ্যারান্টররা যেরকম স্বাক্ষর করতে গেলে ব্যাংকের যে লোন নেয় সে টাকা পরিশোধ না করলে গ্যারান্টর পরিশোধ করবে, এটা লেখা থাকে, এটা তো সে বুঝে নেয়। সেম একইভাবে কোনো স্টাম্পে যদি ব্ল্যাঙ্ক থাকে আপনি সেটা তার চেয়েও বেশি রিস্ক, কারণ আপনি স্বাক্ষর করতেছেন এরপর কি লিখবে আপনি কিছুই জানেন না, কি বিক্রি করে দিতেছেন তার কাছে, কি আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে আপনি কিছুই কিন্তু বুঝতেছেন না। তো এই কারণে হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে কেউ যদি আপনাকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে আপনি ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করবেন না। আর কেউ যদি করাইয়া নিয়ে চলে যায় তাহলে অবশ্যই আপনি থানায় জিডি করবেন এবং কোর্টে মামলার মাধ্যমে এটা উদ্ধার করে রাখতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক স্ট্যাম্পগুলোতে আমরা যদি দেখাতে পারতাম ভালো, ব্যাংক স্ট্যাম্পগুলোতে সাধারণত আড়াআড়িভাবে স্বাক্ষর দেওয়া লাগে যদি কেউ দাতা হয়ে থাকে বা কোনো টাকা পয়সা ঋণ নিয়ে থাকে। তো আড়াআড়ি স্বাক্ষরগুলো করবেন না। সাক্ষী স্বাক্ষরগুলো সাধারণত দেখবেন একদম শেষ পেজে নিচের দিকে বাম পাশে সাক্ষী স্বাক্ষরগুলো থাকে। আপনাকে যদি আপনি সাক্ষী রাখতে চান কোনো জায়গায়, ঠিক আছে সেটা আপনি হতে পারেন সাক্ষী হিসেবে, কিন্তু আড়াআড়ি যদি কোনো সিগনেচার দিতে বলে তখনই বুঝবেন যে আপনি এটা দেখিয়ে হয় জমি বিক্রি করতেছেন বা কোনো কিছু বিক্রি করতেছেন অথবা টাকা ঋণ নিচ্ছেন। কিন্তু যদি বাম পাশে একদম নিচে শুধু সাক্ষীর জায়গায় স্বাক্ষর করেন তাহলে আপনি শুধু সাক্ষী থাকতেছেন। তাও চেষ্টা করবেন সাক্ষী হতে গেলেও জিনিসটা আপনি পুরোটা পড়ে তারপর সাক্ষী হবেন, আদারওয়াইজ অযথা কোনো একটা আইনি জটিলতায় পড়ার কোনো দরকার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।